মাছ কাটতে গিয়ে বুড়ো আঙুলের পেট কাটা গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতেই সে শ্বশুরবাড়ি থেকে এসেছে মাথা ফাটিয়ে বাথরুমে আছাড় খেয়ে। এখানে এসে একবার চেয়ার থেকে পড়ল, আবার আঙুল কাটল। মালেকা বেগম অতিষ্ঠ হয়ে গেছেন। দুধের শিশুটাকে ফেলে এসেছে, কত বড় পাষাণ মাসে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হলো। ভালো ঘরে বিয়ে দেওয়ায় কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়েকদিন পরপর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়ি চলে আসে। কিসের এত আত্মহমিকা তার, কিসের এত দেমাগ, কি আছে তার বাপের? অমন বড় ঘর পেয়েছে কপাল করে, সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়িতে চলে আসে সে? বাপ একদিন কামায় 10 দিন বসে থাকে, দোকানে কেনা বেচা নেই। ছোট ভাইটা এখনও পড়াশোনা করছে, কে তার অসুখ বিসুখের চিকিৎসার খরচ দেবে? কেনই বা দেবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চাঁদ এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবারই তিনি বকাবকি করছেন। অন্যবার শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের সাথে মিলে ওনাকে জব্দ করলেও এবার তিথির কোনো সাড়া শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে, কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে আজলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুরবাড়িতে সে যাবে না। মায়ের মন, তাই মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার মন খারাপ লাগে। সংসার ভেঙেছে, তাই দুঃখ হয়। বাচ্চার শোকে কাঁদছে, তাই মায়া হয়। নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদতে বসেন। কত খুশি হয়েছিলেন একটা নাতি হওয়ায়, ভেবেছিলেন এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। স্বামী সংসারের প্রতি হেয়ালি গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চাটার জন্য। নইলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি। নইলে আগের বারের মতো ওনার মুখে মুখে তর্ক করত আর বলতো, কেন যাবো ওই বাড়িতে, কেন যাবো ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়, পেটে ধরেছেন, তাই কঠোর হতে পারেন না। কিন্তু এভাবে যে সংসার হয় না তা উনি বোঝাতে পারেন না। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা ওনার মেয়ে করেনি। এখনও বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না। অত বড় কলিজা তার আছে। বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি কেন, এটা নিয়েই উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শোধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুরবাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেবার কত কথা রটে গেল। সেই ছেলে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে এসে আবদার করল, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘাড়ে বসে আর কতদিন খাবো, আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলে তোমার দোকানটা সারিয়ে দেবে, নতুন মাল তুলে দেবে, তুমি বাজারের সবচাইতে বড় সওদাগর হবে, তারপর ধীরে ধীরে ওর টাকা ওকে শোধ করে দেবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবে না বলে তিথি জেদ ধরল। সবকটা বেটা মানুষ ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসল। মালেকা বেগম তো কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজির বিয়েতে আফতাব শেখ তিথিকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ করেন। পছন্দের প্রথম কারণ, তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ হয়তো তিনি এমন মেয়ে খুঁজছিলেন মনে মনে, যেন লোকটা তার বহু দিনের পরিচিত, অমনভাবে ওনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সেই বাড়িতে পাকাপোক্ত করে নিয়েছিলেন। আজলান শেখও বিয়েতে এসেছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে, বরযাত্রীদের সাথে এসেছিল, খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হওয়ায় গ্রামের বাড়ির মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতেও তার অস্বস্তি। দ্বিতীয়ত, সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল, দেখেই ঘৃণা লাগছিল। তৃতীয়ত, খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বিশ্রী ভাষায় গালাগালি করছিল, যা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের উপর যে সাদা কাপড়টা বিছানো হয়েছিল সেটাতে মাংসের ঝোলঝাল লেগেছিল, আশেপাশে মাছি উঠছিল 2-1টা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে আতিথেয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনো মতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার, ঠিক সেই মুহূর্তে আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়েকে দেখিয়ে বলল, ওকে দেখতে পারো, আধুনিকতার বাতাস গায়ে লাগেনি, তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটা, সহজ সরল, অত মারপ্যাচ নেই মনে। মনের কথা আমাকে খুলে বলে ফেলল। বুঝতে পেরেছ আজলান শেখ? মাটির দলা, তুমি যেমন আকার দেবে তেমনই হবে।
রং নিয়ে নিশ্চয়ই তোমার সমস্যা নেই, কারণ তুমি ফর্সা সুন্দরী আধুনিকাদের পছন্দ করো না। এবার নিশ্চয় বলবে না একেও আমার পছন্দ না। দেখো, আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি, এখানে এত এত সুদর্শন বরপক্ষের ছেলেপুলে এসেছে, ও একবারও ফিরে তাকালো না। আজলান শেখ দেখল মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করার জন্য নাছোড় বান্দার মতো লেগে আছে। আঙুল তুলে ঝাঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু, যাও বসে বসে হাড্ডি চিবাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যামকালো হলেও চেহারা খারাপ না, কিন্তু খারাপ ছিল তার ড্রেস সেন্স আর সাজগোজ, ননসেন্স। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল মালেকা বেগমের। যদি নামি দামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে তাহলে তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো, বরপক্ষ কিছু চাইল না তেমন। মালেকা বেগমকে ওনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তিথিরও যেন তেমনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আসায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কান ভারী করার চেষ্টা করল, কিন্তু ছেলে আইনের লোক হওয়ায় সেই চেষ্টায় কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পেশা তেমন দেখতে, বাড়ি ঘর ধন দৌলত, মেয়ের এত সুখের কপাল দেখে মালেকা বেগম আর মফিজ সাহেব কতবার যে খোদাতালার দরবারে শুক্রিয়া জানালেন তার হিসেব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুরবাড়িতে। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায় নেই। যেন সংসারটা তার কাছে চড়ুই ভাতির মতো খেলা। স্বামী সংসারটা যেন তার নয়। একদিন তো বলেই বসল, আম্মা তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে বলবো করোগে, ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলেই হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। মালেকা বেগম কপাল চাপড়াতে রেগে মেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছিস আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ হয় না, তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না। তাই তো বললাম একটা পছন্দের বউ থাকুক তার, তখন দেখবে আমার সাথে খ্যাক খ্যাক করা বন্ধ করে দেবে। মালেকা বেগম ভীষণ ভয়ে ভয়ে ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটাও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আজকাল কত খবর কানে আসে এমন, বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছে, এমনকি ছেলে পেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তিথি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে এই চিন্তা মাথায় নেয়, অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধিশুদ্ধিওয়ালা চালাক চতুর সতীনের সাথে জামাই ভাগ করে নেওয়া কি চারটেখানি কথা? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না, ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নেহাতি ছেলেটা ওর কোনো কথা পাত্তা দেয় না, নইলে কবেই সংসারটা ভেঙে যেত, কবেই তার গায়ে ডিভোর্সের তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যেই সুখবরটা কানে এলো। উনি মনে প্রাণে চাইছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতিও মন বসবে। কিন্তু হলো কই? এবার চিরতরে বাড়ি চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এনেছে বছরখানেক হয়েছে। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার, আজও এলো দই চিড়া নিয়ে। তিথি কিছু খাচ্ছে না শুনে সে এনেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙুল ফুলে ডবডবে হয়ে আছে, তার উপর মাথার ক্ষত শুকানোর ওষুধ ফুরিয়ে গেছে, ক্ষতটা এখনও সেরে ওঠেনি। তার উপর চাচি যা ইচ্ছা তাই বলে বকছে। তিথির ঘরে তিথিকে না দেখতে পেয়ে সে পাকঘরে গেল। তিথির আঙুলে কাপড় জড়িয়ে দিতে দিতে মালেকা বেগম চেঁচাচ্ছেন, বাচ্চাটার হাই লাগছে তোর উপর, মা হয়ে কেমনে তারে ফেলে আসছস তুই? কত বড় পাষাণ তুই! দেখ, সেজন্য তোর হাত কাটছে, মাথা ফাটছে, আর পায়ের আঙুল ফুলছে। বাচ্চাটার হাই লেগে মরবি তুই। ওরকম দুধের শিশু রেখে কোনো মা একা একা বাপের বাড়ি চলে আসে? তিথি আঙুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজর চেয়ে রইল। মালেকা বেগম বললেন, বাচ্চাটারে দুনিয়াতে না আনার জন্য কত কিছু করলি তুই। তোর মতো বেয়াক্কেলের পেটে অমন সোনার চাঁদ ধরছে, এটাই বেশি। তুই কোন আক্কেলে তারে ফেলে আইলি? অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছু বলিনি, এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না পেয়ে মালেকা বেগম আরও ফুঁসে উঠে বললেন, কুত্তার পেটে ঘি সয় না, তোর পেটেও অমন সোনার চাঁদ ধরছে, সেটা তোর সয় নাই। বাচ্চাটার জন্য তোর একটুও মায়া হইতেছে না, কারণ তুই মা নামে কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই রুনা আটকে ফেলল। বলল, এগুলা নাও আপা, তোমার জন্য আনছি, খালি পেটে থাকা ভালো না। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলে খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছে আমার মোবাইল থেকে ফোন দেওয়া যাবে, আমার নাম্বার চেনে না, তাই ব্লক করবে না, দিবা? তিথি কিছু সময় ভেবে বলল, দাও।
রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আজলানের নাম্বার তুলে ফোন দিল। যখন রিং হচ্ছিল তখন বুকটা ধড়ফড় করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরও তৃষ্ণাতুর হয়ে উঠল যেন। 1 2 3 4 5 6 এভাবে 7 বার ফোন দেওয়ার পরেও আজলান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি করা যায়। চিড়া দইটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে। না খেয়ে থেকো না। ডাক্তারের কাছে যাবে না? তিথি বলল, যাব, আগে ডোডোর কোনো খবর পাই কিনা দেখি। তিথি আরও বলল, আচ্ছা ফোন দিলে আমাকে ডেকো। রুনা মাথা নেড়ে বলল, আচ্ছা। রুনা চলে যেতেই তিথি তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার সময় ডোডোর দুটো ছোট ছোট শার্ট প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেকবার পরানো হয়েছে সেগুলো। আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে স্যুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতেই জনসন্স বেবি পাউডারের খুশবুতে তার মনটা যেন ভরে গেল। নাকের কাছে নিয়ে শুকতেই মনে হলো, এই তো ডোডোর গায়ের খুশবুটা। নাক চোখ চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝরে কেঁদে ফেলল তিথি। রাত 10টা কি 10:30। তিথির চোখ লেগে এসেছিল একপাশে কাত হয়ে পড়ায়। ধড়ফড়িয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথার অনুভব হলো। তারপরও সে চিৎকারটা অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালেকা বেগম তেড়ে এসে চুলের ঝুঁটি ধরে ঠেলে দিয়ে বললেন, ওই বউটার ঘরেও আগুন লাগাই দিছিস তুই? যা দেখ ওরে কেমন করে মারতেছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে নামল। হাসিব তার বউকে মেরেই চলেছে। তিথিকে দেখা মাত্র রুনা ছুটে এসে বলল, আপা ওকে একটু বলো ওটা তোমার বর ছিল, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলছিলাম না। তোমার বর ফোন দিছিল কিছুক্ষণ আগে। তোমার হাসিব ভাই রিসিভ করে পুরুষ কণ্ঠ শোনায় আমাকে মারতেছে সন্দেহ করে। তিথি হাঁ করে চেয়ে আছে তার দিকে। ঠোঁট আর চোখের কোণায় রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো সে। বলল, তোমার মাথা কি গেছে? নতুন বউকে সবার সামনে মারতেছ? হাসিব বেরিয়ে এসে বলল, জানে মেরে ফেলবো ওকে। তিথি বলল, ওটা তোমার দুলাভাই ছিল, আমি ভাবির ফোন থেকে কল দিয়েছিলাম। না জেনে শুনে ভাবিকে এমন করে মারলে কেন? হাসিবের মা তেড়ে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসেছিস 2 দিন হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছিস তুই? অলক্ষী কোথাকার! ওর ফোন থেকে তোর বরকে ফোন দিছস কোন সাহসে, বেশরম মাইয়া! তিথি বলল, ফালতু কথা বলবে না চাচি। হাসিব ভাই, ভাবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধবোধ দেখা দিলেও সে খ্যাপাটে চোখে চেয়ে রইল। রুনা কাঁদতে কাঁদতে বলল, সত্যিটা এবার মানছো তো? আমার কথা পুরোটা না শুনে আমার গায়ে হাত তুলছ। হাসিবের মা বলল, আর কাইন্দ না, ও ভুল বুঝে মারছে। কার মাথা গরম হইব না বউয়ের ফোনে পরপুরুষ ফোন করলে? তিথি বলল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার, লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো না কার গায়ে হাত তুলছ। হাসিব চলে গেল গটগট পায়ে হেঁটে। তিথি তার ঘরে চলে এলো। মালেকা বেগম বললেন, ওদের সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস না হতচ্ছাড়ি? যেদিকে যাবি সেদিকেই আগুন লাগাবি তুই। বউটার কাছ থেকে কিছু শেখ। তোরে জামাই কোনোদিন মারে নাই, তারপরও তুই ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছিস এখানে। মারলে তখন কি করতি? মফিজ সাহেব চুপ করে আছেন। অন্য সময় মেয়ের পক্ষে কথা বললেও এবার তিনি মেয়ের সিদ্ধান্তে বেশ খেপেছেন। অন্তত বাচ্চাটার কথা ভেবে ওর থেকে যাওয়া উচিত ছিল। তিথি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওড়নার আঁচল দিয়ে চোখ ঢাকল। মালেকা বেগম চেঁচিয়ে বললেন, যেভাবে পারিস সেভাবে বাচ্চাটার কাছে যা, নইলে নিয়ে আয়, নইলে তোর খাওয়া বন্ধ এই বাড়িতে। অনেক সহ্য করছি তোর নকরামি। বাইরে বৃষ্টি পড়ছে। সবুজে ঘেরা বাংলোটার চারপাশে বড় বড় বিভিন্ন ধরনের ফুলের গাছ। দূরে কয়েকটা বেলি ফুলের গাছও আছে। এই গন্ধটা আজলান ঠিকঠাক সহ্য করতে পারে না। অপরদিকে বেলি ফুল তিথির ভীষণ প্রিয়। বেলি ফুলের তেল হোক, সাবান কিংবা পারফিউম, এক কথায় তিথি বেলির পাগল। বিয়ের পরপর তাকে সবসময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু আজলান কখনো আনেনি। ওই গন্ধটা এতটা অসহনীয় লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখনও হিমেল বাতাসের সাথে বেলির গন্ধ ভেসে আসছে। কি অসহ্য গন্ধ! ডোডো বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন ঘুম থেকে উঠে তাকে এমনভাবে জাপটে ধরে ফেলল যেন বাবা আজ কোথাও গেলেই সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। আজলান তাই কাজে যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গিয়েছিল, তার উপর ডোডোর এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত পাকাপোক্ত করেছিল। শায়লা ডোডোর জন্য সাবুদানার পরিজ বানিয়েছে। আজলান চামচে করে ডোডোকে একটু একটু করে খাওয়াচ্ছে আর জানালা দিয়ে পাখি দেখাচ্ছে। বৃষ্টি ভেজা একটা কাক বসে আছে নারকেল গাছের ডালে। সেটি গা ঝাড়ছে দেখে ডোডো হাসছে। আজলান তার গালে মুখ ঘষে আদর করে বলল, ওটা কি বাবা? ডোডো তার দুঠোঁট নাচিয়ে বলল, আম্মাম্মা।
আজলান দেখল ছোট কাকটার পাশে একটা বড় কাক এসে দাঁড়িয়েছে, ঠোঁটে একটা আঁশ জাতীয় খাবার, বাচ্চাকে সেটি যত্ন করে খাওয়াচ্ছে। আজলান আরেক চামচ পরিচ তুলে দিল তার সামনে। ডোডো খাওয়ার সময় নিজের গায়েও ফেলল, আজলানের গায়েও ফেলল। আজলান তাকে খাওয়ানো শেষে চেঞ্জ করে দিল, তারপর নিজেও চেঞ্জ করে নিয়ে কোলে তুলে বলল, চলুন নিচে যাই, ওখানে একটা দাদু আছে। ডোডো উত্তেজিত হয়ে বলল, দাদা? আজলান বলল, নিচে নামার সময় ডোডো যা খেয়েছে সব বমি করে দিল। আজলানের বুক ভেসে গেল দুধ সাদা সাবুদানায়। ডোডোর দিকে চোখ তুলে চাইতেই ডোডো ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান বলল, কিছু বলেছি আমি? বকিনি তো আইজান। ডোডো কাঁদতে লাগলো। শায়লা এসে কোলে নিয়ে নিল, বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। ডোডো কাঁদতে কাঁদতে আজলানের দিকে চেয়ে রইল। তাহেরা বেগম এসে বলল, বাবা কি বকেছে বাবুকে? আজলান যেতে যেতে বলল, এমনি কাঁদছে, আমি এক্ষুনি আসছি। শায়লা কত চেষ্টা করল, ডোডোর কান্না থামল না। সে আরও একবার বমি করল, পাতলা পায়খানা করল, একবার নয় 2-3 বার। ডোডো নরম হয়ে পড়ল। তারপর আজলান তা দেখে ভয় পেয়ে গেল। শায়লাকে বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না, কি খাইয়েছেন ওকে? শায়লা ভয় পেয়ে গেল। তাহেরা বেগম বললেন, আগে ডাক্তার তো ডাকো বাবা। আজলান দ্রুত ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার জিজ্ঞেস করল, বাচ্চা কি খায়? আজলান বলল, ফর্মুলা, আর আজ পরিচ খেয়েছে, মাঝে মধ্যে একটু সেদ্ধ নুডলস আর 2টো ভাত খায়নি কাল, তাই আমি পরিচ বানাতে বলেছিলাম। ডাক্তার বলল, ফর্মুলা কতবার খাইয়েছেন কাল? শায়লা বলল, সন্ধ্যায় একবার বানিয়েছিলাম স্যার, সেটা রাতে খেয়ে ঘুমিয়েছে, আর কিছু খায়নি। মধ্যরাতে? আজলান বলল, ফিডারে যা ছিল তাই খেয়েছে। ডাক্তার বললেন, 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে। আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাটাকে, এখনও 1.5 বছর চলছে, তাকে ফর্মুলা খাওয়ানোর কি দরকার? বাচ্চার মাকে আপনি? শায়লা সোজা দাঁড়িয়ে রইল। আজলান বলে উঠল, নো সিটার, বাচ্চার মা নেই, ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডাক্তার ক্ষণকাল চেয়ে থাকলেন, তারপর বললেন, আমি ওষুধ দিচ্ছি, তার পেটে গ্যাসও হয়েছে, বুকে কফ আছে মনে হচ্ছে। ঠান্ডা পানিতে গোসল করাবেন না, পানি গরম করে ঠান্ডা হয়ে এলে সেটা দিয়ে করাবেন। পানিটা বেশি ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না। 2 ঘন্টা পরপর ফিডার পরিষ্কার করবেন। আজলান ডোডোকে বুকে জড়িয়ে ধরে বলল, আবার যদি বমি হয়? আমি ঔষধ দিচ্ছি, যেগুলো লিখে দিচ্ছি ওগুলো নিয়ে আসুন। ঔষধ খাইয়ে দেওয়ার পর ডোডো ঘুমিয়ে গেল। এই বাড়িতে প্রচুর মশার কয়েল জ্বালানো বারণ। আজলান তাই একটা মশার ব্যাট কিনে এনেছে, সাথে ডোডোর জন্য মশারি, একটা দোলনাও কিনে এনেছে। সেখানেও বসে বসে খেলতেও পারবে, ঘুমাতেও পারবে। দোলনার সাথেও মশারি ফিট করা আছে। আজলান তাকে দোলনায় শুইয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। তাহেরা বেগম এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি শায়লা নিজেও বুঝতে পারেনি। শায়লার নাম শোনামাত্রই আজলানের চোয়াল শক্ত হয়ে এলো। শায়লার কাছে গটগট পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছিলাম রাতে বানিয়েছেন। শায়লা বলল, সরি স্যার, আর হবে না এমনটা। আজলান বলল, হবে না মাই ফুট, আপনার মন কোথায় থাকে? একটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনাকে আর রাখা হবে না, দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। ননসেন্স। শায়লা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহেরা বেগম এসে বললেন, মানুষ মাত্রই ভুল হয় আজলান, তুমি তোমার বোনকে নিয়ে এসো পারলে, সে তার ভাইপোকে ভালো মতো দেখভাল করবে। আজলান বরাবরের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, আইজানের জন্য আমি একাই যথেষ্ট। তাহেরা বেগম বললেন, না, একা যথেষ্ট না, শায়লা তোমাকে সাহায্য করছে, আমিও করছি, তারপরও তোমাকে বেগ পেতে হচ্ছে। বাচ্চাকেও একা মানুষ করতে পারে না। আজলান চলে গেল। ডোডো ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠেছিল কাউকে না দেখে। আজলান ওয়াশরুমে কাপড় চোপড়গুলো ধুচ্ছিল। ডোডোর কান্না শুনে সে ছুটে এলো। আজ ডোডোকে শায়লার হাতে ছাড়েনি সে। ছুটে এসে ডোডোকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে বলল, গুড ইভিনিং বাবা। ডোডো মুখ দিয়ে অসুস্থ রোগীদের মতো শব্দ করল। আজলান বলল, আমরা কাল ঘুরতে যাব, আপনাকে সুস্থ হতে হবে। ডোডো তার দিকে পিটপিট করে চেয়ে থাকল। আজলান ভুরু উঁচিয়ে বলল, কি? ডোডো বলল, আম্মা। আজলান তাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত দুটোর তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। ডোডো বলল, বেব্বে। আজলান হেসে আরও কয়েকটা আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ডু ইউ মিস ইউর মম আইজান? আই নো, শি ইজ ইউর লাভলি মম, ইউ লাভ হার সো মাচ, বাট শি ইজ মাই স্টুপিড ওয়াইফ। আই অলসো নো দ্যাট শি লাভস ইউ টু, বাট ইটস ট্রু, শি হেটস ইউর ফাদার, শি হেটস মি মোর দ্যান শি লাভস ইউ, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আইজান। ঘৃণা আর ভালোবাসায় ঘর হয় না,
আমি তোমার মায়ের সাথে ভালো থাকার চেষ্টা করেছি, কিন্তু অসফল হয়েছি। আই ফেইল্ড মেজারেবলি অ্যাট দিস পয়েন্ট। আই এম এ ফেইল্ড হাজব্যান্ড, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ফেইল্ড ফাদার। ডোডো তার গলা জড়িয়ে ধরে নরম গালটা বাবার গালের সাথে লাগিয়ে রেখে বলল, আম্মাম্মা, আব্বাব্বা।